সাহা অধ্যয়নালয় বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আজ প্রাইমারি টেট 2022 যেটা অনুষ্ঠিত হতে চলেছে সেই সম্পর্কে বাংলা ব্যাকরণ সম্পর্কে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, অর্থাৎ ধ্বনি নিয়ে আলোচনা করব। ধ্বনির বিষয়বস্তু সমূহ আলোচনা করব, অর্থাৎ বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ, এটা নিয়ে আজকের আলোচনার বিষয়। অর্থাৎ প্রাইমারি টেট বা সিটেটে বাংলায় যে প্রশ্নগুলো আসে ব্যাকরণের মধ্যে থেকে, তার একটা অংশ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা ভালো করে বুঝবে এবং সেটা খাতায় লিপিবদ্ধ করলে খুব ভালো হয়। এর থেকেই কিন্তু এমন এমন প্রশ্ন আসবে যেগুলো হচ্ছে হয়তো আমরা কল্পনাও করিনি, সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ফেলে। সবাই যেটা পড়াশোনা করে তার বাইরে তোমাকে কিন্তু শিখতে হবে, তবে কিন্তু প্রকৃত জিনিসটা কিন্তু আমরা জানতে পারবো, বা সেই বর্ণ ধ্বনি সম্পর্কে জানতে পারবো। আমরা সবাই জানি বর্ণ কটা, স্বরবর্ণ কটা, ব্যঞ্জনবর্ণ কটা কী তা আমরা জানি, কিন্তু এর বাইরেও কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের অজানা। সেই সকল অজানা বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে জানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো শুরু করছি। দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে ধ্বনি কী। আমাদের শিখতে হবে ধ্বনি কী বা কাকে বলে। মানুষ, দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা দেখো, তারপরে আমি আবার ফের নতুন করে তোমাদেরকে বলে দেবো সেটাও। হ্যাঁ, দেখো তোমরা, ধ্বনি কী দেখো, অর্থাৎ মানুষ বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করে তাই ধ্বনি। এখানে একরকম লেখা আছে, তোমরা এটা খুব সুন্দর করে লেখা আছে, যে দাদা এটা তৈরি করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ইনি এটাতে খুব সুন্দর করে লেখা আছে, তাই আমি এটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এদের একটা লোগো আছে, ঠিক আছে। আমি ঠিক পরে আমি জানিয়ে দেবো এটা। তোমাদের পিডিএফ চাইলে পিডিএফও পেয়ে যাবে। চলো তাহলে আমরা কি বললাম, ধ্বনি কী বা তা কাকে বলে। এখানে দেওয়া আছে মানুষ বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করে তাই হচ্ছে ধ্বনি বা সাউন্ড। তা আমি একটু অন্যভাবে বলতে পারি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই বলা হয় ধ্বনি। এবার আমাদের একটা প্রশ্ন এসে যায়, যেটা হচ্ছে বাকযন্ত্র কী। এটাকে আমাদের জানতে হবে বাকযন্ত্র কী। বাকযন্ত্র হচ্ছে, আমরা উচ্চারণ করি, যখন কোনো শব্দ উচ্চারণ করি তখন সেটা মুখবিবরের মধ্যে ফুসফুস হয়ে মুখবিবরের মধ্যে যখন বেরিয়ে আসে, তা মুখবিবরের অভ্যন্তরে কিছু কিছু অঙ্গের স্পর্শে বা সহযোগে সেটা হচ্ছে নির্গত হয়। যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, জিহ্বা এবং নাসিকাও রয়েছে। এগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র, অর্থাৎ কথা বলার যন্ত্র। কথা বলা আমাদের কথা বা ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে যে যন্ত্র লাগে, অর্থাৎ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। বাকযন্ত্রকে সন্ধি করলে হবে বাক যুক্ত যন্ত্র। সন্ধি যদি করি তাহলে দেখো, আমি এখানে সন্ধিও একটা করে দেখাবো। সন্ধি যদি করি বাকযন্ত্রের, তাহলে কি করব, বাক হসন্ত যুক্ত যন্ত্র। এই হসন্ত কোথায় বসে, কীভাবে বসে, তার প্রয়োগ কী, সব জানিয়ে দেবো আস্তে আস্তে। সমস্ত কিছু জানাবো, তার জন্য আমার ভিডিওর সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে তোমাদেরকে থাকতে হবে, লাইক শেয়ার করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখন তোমরা পেয়ে যাবে এত এমন সুন্দর সুন্দর তথ্য সমৃদ্ধ সাহিত্য, বাংলা বিভিন্ন টেক্সট সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর সমস্ত কিছু তোমরা পাবে। চলো তাহলে বাকযন্ত্র নিশ্চয়ই জানা হয়ে গেল সবাই, আশা করি সকলের কারোর বুঝতে অসুবিধা হবে না। এবারে বাকযন্ত্রের সাহায্যে নানা রকমের ধ্বনি সৃষ্টি হয়। তাহলে আমরা কি সব ধ্বনি কি ধ্বনি বলবো? তাহলে ঘণ্টার ধ্বনি, সেটাকে তাহলে ধ্বনি বলতে পারি, তা না? কিন্তু না, ঘণ্টার ধ্বনিকে ধ্বনি বলবো না। এ ধ্বনি আর ঘণ্টার ধ্বনি দুটো শব্দই দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা।
আমরা বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করি বা যে আওয়াজটা সৃষ্টি হয় সেইটাই একমাত্র ধ্বনি বলবো, অন্যগুলোকে বলবো শব্দ বা আওয়াজ। ঠিক আছে, শব্দ বলবো। যেমন ঘন্টার শব্দ, এগুলো শব্দ বলি, ধ্বনি বলা যায় না। ধ্বনি একমাত্র বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই বলা হয়, অন্য কোনো ক্ষেত্রে ধ্বনি বলা হবে না, অন্য আওয়াজকে ধ্বনি বলা হয় না। তাহলে ভাষা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়, তা অর্থপূর্ণ, তাই তো? সেটা অবশ্যই অর্থপূর্ণ। ভাষা ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। আমরা জানি আমরা যে ভাষাটা ব্যবহার করি তার যে প্রথমে আমরা ধ্বনি আসে, ওই জন্য বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক কী? ভাষার হচ্ছে ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ঠিক আছে, ধ্বনি। এবার হচ্ছে আবার এই ধ্বনি পরবর্তী সময় আসবো, দল আসবো, ধাপে ধাপে আসবো আমি। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় তা অর্থপূর্ণ, বাকধ্বনি বলা হয়। যে ধ্বনিগুলোকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় বাকধ্বনি। এই বাকধ্বনি দুই প্রকারের হয়ে থাকে। বাকধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বোঝা গেল? বাকধ্বনি কয় প্রকার? বাকধ্বনি দুই প্রকার, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি আর স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা পরে আমি বলে দেবো। এবারে দেখো স্বরধ্বনি কাকে বলে। স্বরধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনি বা যে সমস্ত বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আগত বাতাস মুখের কোথাও কোনো ধরনের বাধা প্রাপ্ত না হয়ে নির্গত হয়, সেগুলিকে বলা হয় স্বরধ্বনি। বোঝা গেল? তাহলে যে সমস্ত বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুসে আগত বাতাস মুখের মধ্যে কোথাও কোনো ধরনের বাধা পায় না, সেগুলিকে বলা বাকধ্বনি বা ভাইল। খুব সুন্দর করে আছে। তাহলে আমরা এইটুকুই বলতে পারি, যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখবিবরের মধ্যে কোথাও কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় না, তাকেই আমরা বলবো স্বরধ্বনি। যেমন অ, আ, হসি, ঠিক আছে, দীর্ঘি, এগুলো স্বরধ্বনি। ঠিক আছে, বোঝা গেল স্বরধ্বনিগুলো কি? তাহলে আমি দেখুন উচ্চারণটা দেখো, আমি বললাম অ, আ, হসি, তাই তো? আমি বললাম না অকার, আকার, হস্যিকার, দীর্ঘিকার, এগুলো কিন্তু বললাম না, বললাম অ, আ, হসি। মনে থাকবে কি উচ্চারণ করলাম? কার কেন বললাম না? কার কাকে বলা হয়? কার হচ্ছে দেখো, কারটা অন্য জিনিস। কার মানে হচ্ছে, কার হচ্ছে ধ্বনির চিহ্ন, ধ্বনি বা বর্ণের চিহ্ন। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? ধ্বনি বা বর্ণের চিহ্ন, ধ্বনির চিহ্ন বা ধ্বনি বা বর্ণের চিহ্ন। যেমন আমি যদি বলি ক লিখব, তাই তো? আমি যদি, এটা হচ্ছে ক আকার, তাহলে ক আকার কা, তাহলে কি? এটা হচ্ছে ক যোগ আ, এটা হসন্ত, ক যোগ অ, আ, কা। তাহলে এইটা হচ্ছে কায়ে, তাহলে এইটা হচ্ছে কি? আর স্বরবর্ণ, আর এটা হচ্ছে কি? স্বরবর্ণের চিহ্ন বা ধ্বনি, সেই ধ্বনির চিহ্ন, স্বরধ্বনির চিহ্ন। ঠিক আছে, আকারের চিহ্ন। এটা হচ্ছে কয় আকার হলো। সুতরাং এটাকে যদি আমি বলি, এটাকে কার নয়, এটা আ, আর এটা হচ্ছে আকার। ঠিক আছে, ওই জন্য বলি কয় আকার কা। বোঝা গেল? চলো নেক্সট চলে যাই। এবারে কিছু কিছু ধ্বনি আছে, কিছু কিছু স্বরধ্বনি আছে যেগুলো কি হয়, যেগুলো হচ্ছে উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বাতাস কোনো রকম বাধা ছাড়াই নাক মুখ দিয়ে বের হয়। ঠিক আছে, নাক মুখ দিয়ে বের হয়। এখানে নাক মুখ না দিলেই হবে, নাক দিয়ে নির্গত হয়। নাক ও মুখ দিয়ে নির্গত হয়। ঠিক আছে, নাক ও মুখ দিয়ে নির্গত হয়। মুখ দিয়ে তো সবই নির্গত হয়, কিন্তু নাক দিয়ে যখন নির্গত হবে সেটা হয়ে যায় কি? অনুনাসিক হয়ে যায়। অর্থাৎ একটা দীর্ঘ স্বর থাকে, এটা অনুনাসিক হয়ে যায়, ওই জন্য একে বলা হয় অনুনাসিক স্বরধ্বনি। যেমন প্রত্যেকটা স্বরধ্বনির মাথায় যখন চাঁদ আসবে সেটাকে বলা হবে অনুনাসিক স্বরধ্বনি। আ, উ, এ,
ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বাতাস কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় বা বাধা ছাড়াই নাক মুখ দিয়ে উচ্চারিত হয়, ওই জন্য মনে রাখবে এই নাকটা কিন্তু মনে রাখতে হবে। নাক দিয়ে যখন উচ্চারণ হবে তখন সেটাই হবে কিন্তু সেটা যখন অনুনাসিক হয়ে যায় তাকে তখন বলা হয় অনুনাসিক স্বরধ্বনি বা নাসিক্য স্বরধ্বনি বা নাসিক্য স্বরধ্বনি, নাসিক্য, ঠিক আছে, নাসিক্য স্বরধ্বনি। বোঝা গেল এটা নিশ্চয়ই? তাহলে স্বরধ্বনি সাধারণত ঘোষ হয়, স্বরধ্বনিগুলো সব ঘোষ হয়, ঘোষ হয়। ঘোষ কি অঘোষ কি এগুলো ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনি যখন পড়ানো হবে বা ব্যঞ্জন বর্ণ যখন শুরু করবো তখন আমি যখন তার ভাগগুলো পড়বো তখন সেখানে রয়েছে, ওই জন্য দ্বিতীয়বার বলছি না, ওটা ফের ওখানেই বলবো। তার বাংলা ভাষায় সব স্বরধ্বনি কিন্তু ঘোষ, বাংলা ভাষায় সব স্বরধ্বনি কিন্তু ঘোষ। দেখো এটা কিন্তু এটার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি কাকে বলে? ঠিক স্বরধ্বনির উল্টোটা, স্বরধ্বনির ঠিক উল্টো। কেন স্বরধ্বনির উল্টো বলছি? যে সব বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আগত বাতাস কখনো সম্পূর্ণ কখনো আংশিক বাধা পেয়ে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। তার বোঝা গেল যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে যে বাতাস নির্গত হয় তা মুখ বিবরের মধ্যে কোনো না কোনো স্থানে স্পর্শ হয়, কোনোটা সম্পূর্ণ স্পর্শ হয়ে উচ্চারিত হয়, কোনোটা আংশিক বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। হ্যাঁ, এগুলোকে মানে ব্যঞ্জনধ্বনি আবার 25টা আছে স্পর্শধ্বনি, কারণ হচ্ছে মুখের বিবরে কোনো না কোনো স্থানে স্পর্শ হচ্ছে, সেই জন্য একে স্পর্শধ্বনি বলছে। আসবো আরও স্পর্শধ্বনি সম্পর্কে আসবো, বিভিন্ন ভাগগুলো সম্পর্কেও আসবো। আগে উপর থেকে বলি তো, এটা যখন বর্ণ করাবো তখনই বলছি। তো যেমন ক, খ, র, ল, স। এবার হচ্ছে অন্য একটা প্রশ্ন এসে গেল, প্রত্যেকটা নিচে দেখো হসন্ত রয়েছে, কেন? এখানে তো ছিল না, তাহলে এখানে রয়েছে কেন? কারণ এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি, এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এর সঙ্গে যখনই স্বরধ্বনি যুক্ত হবে তখন আর হসন্ত থাকবে না। যেমন একটা লিখছি দেখো, ক, ক, ঠিক আছে, যোগ অ সমান সমান ক। তাহলে দেখো কর সঙ্গে অ যুক্ত হয়েছে, ক হয়েছে, এইটা হচ্ছে সম্পূর্ণ ব্যঞ্জনধ্বনি, এটা সম্পূর্ণ ব্যঞ্জনধ্বনি, এটার পিওরিটি আছে ব্যঞ্জনধ্বনি। তার সঙ্গে যখন অকার যোগ হচ্ছে তখন হচ্ছে ক। এখানে কিন্তু স্বরধ্বনি যুক্ত আছে, এই কয়তে স্বরধ্বনি যুক্ত আছে, এই কয়তে স্বরধ্বনি যুক্ত নেই। ককে যদি ভাঙতে বলা হয় তখন লিখতে হবে কিন্তু ক যোগ অ, ক। কারণ ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কিন্তু স্বরধ্বনি সহযোগ না হলে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারিত হয় না। হ্যাঁ, কারণ ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। যখন মুখে কিছু বলছি সেটা যখন লিখে প্রকাশ করব তখন তাকে বলছি বর্ণ। ক মুখে বললাম ধ্বনি সেটা, ক যখন লিখবো খাতায় লিখবো তখন সেটা কিন্তু আর ধ্বনি থাকে না, সেটা হয়ে যায় বর্ণ। চলো হসন্তটা বুঝতে পেরেছো? তাহলে হসন্ত হচ্ছে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে কিন্তু হসন্ত থাকে, আর তার সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন ব্যঞ্জন বর্ণ বলা হয়, কিন্তু সেই ব্যঞ্জন বর্ণের মধ্যে কিন্তু কোনো হসন্ত থাকে না, কারণ এর মধ্যে স্বরধ্বনি যুক্ত রয়েছে। আচ্ছা নেক্সট দেখো, ব্যঞ্জনধ্বনি উচ্চারণের বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বদ্ধ হয়, তারপর নাক দিয়ে বের হয়। হ্যাঁ, এগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয়, যেমন ম, ন আর উঙা, ঠিক আছে, উঙা, ন, দন্তের ন আর ম, ঠিক আছে, এই তিনটে হচ্ছে নাসিক্য ধ্বনি। কারণ ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে কিছু কিছু আছে নাসিক্য ধ্বনি, এই তিনটে হচ্ছে নাসিক্য ধ্বনি। এগুলো উচ্চারণের সময় নাক দিয়ে নির্গত হয় এবং ধ্বনিটাকে সানুনাসিক করে দেয় বা আনুনাসিক করে দেয়, ঠিক আছে। এবার দেখে বলা হয় নাসিক্য ব্যঞ্জন। তবে নাসিক্য ব্যঞ্জন ডিটেলস আমরা আসবো পরে, ধাপে ধাপে আমরা আসবো। এবারে দেখো বর্ণ। বর্ণ কি আমি একটু আগে বললাম, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনি লেখার জন্য যে প্রতীক বা সংকেত বা চিহ্ন আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় বর্ণ। এখানেও খুব সুন্দর করে দেওয়া আছে, এখানে খুব সুন্দর করেই দেওয়া আছে, দেখো তোমরা
ধ্বনি লেখার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ। তাহলে আমি বলতে পারি ধ্বনি লিখিত রূপকেই বলা হয় বর্ণ। ধ্বনি যখন মুখে উচ্চারণ করছে তখন সেটা হচ্ছে ধ্বনি। কোনো একটা যখন ধ্বনি আওয়াজ মুখে উচ্চারণ কিছু মুখে যখন কিছু উচ্চারণ করছি সেটাকে আমরা ধ্বনি বলছি, কিন্তু সেটা যখন আমি লিখে প্রকাশ করছি তখন তখন আর ধ্বনি বলা হয় না, বলা হয় বর্ণ। বর্ণ দুই রকম, স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ, দেখো এই স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কি স্বরধ্বনি দ্যোতক, স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। লিখিত সাংকেতিক চিহ্ন খুব সুন্দর দেওয়া আছে, স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। পরীক্ষার সময় যদি এরকম ধরনের কোনো প্রশ্ন দিয়ে দেয় যে স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে কী বলা হয়, কিংবা কিংবা একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয় যে ধ্বনি আর স্বরধ্বনি আর স্বরবর্ণের মধ্যে পার্থক্য কী, তখন কিন্তু একটু বুদ্ধি খাটাতেই হবে তোমাদের সবাইকে। কারণ স্বরধ্বনি হচ্ছে যখন বাতাসটা যখন নির্গত হয় তখন কোনো বাধা, মুখের মধ্যে কোনো বাধা পায় না, কিন্তু ধ্বনি হচ্ছে সেই স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্ন মাত্র। ঠিক আছে, বর্ণটা বর্ণ বলা বললো, বর্ণটা হচ্ছে সেই স্বরধ্বনি, স্বরবর্ণ হচ্ছে সেই স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্নই মাত্র হলো। ঠিক আছে, বোঝা গেল। ঠিক ব্যঞ্জন বর্ণ ক্ষেত্রে তাই, ব্যঞ্জন ধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। যেমন ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এগুলো আবার এগুলো ব্যঞ্জন বর্ণ, ক, খ, গ, ঘ, সেগুলো সবই ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণগুলোকে যে কোনো ভাষায় লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয়। যে কোনো ভাষার ক্ষেত্রে, শুধুমাত্র একটি নির্দিষ্ট ভাষা না, যে কোনো ভাষার ক্ষেত্রে ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে, যতগুলো বর্ণ আছে যে বর্ণগুলো তার সেই ভাষারকে নিয়ন্ত্রণ করে, সেই ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই বর্ণগুলিকে বলা হয় একত্রে বলা হয় বর্ণমালা বা অ্যালফাবেট। বোঝা গেল। তার যে কোনো ভাষার ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে বলবো আমরা কি, বর্ণমালা। ঠিক আছে, বোঝা গেল এটুকুই। এবারে একটা জিনিস বলি, একটু আগে বললাম যে আমি যেটা বললাম তখন ক হসন্ত, এটা এখানেও দিয়ে দিয়েছে, জ্ঞাতকের মধ্যেই দিয়ে দিয়েছে, যে মানুষ তোমাদেরকে জানানোর জন্যই দিয়েছে। উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণে দ্যোতিত ধ্বনি অ স্বরধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়ে থাকে, যেমন গ যোগ অ গ। একটু আগে আমি তোমাদেরকে দেখালাম সেটাই এখানে দিয়ে দিয়েছে, গ যোগ ও। দেখো গর নিচে হসন্তর আছে, তো স্বরধ্বনি যুক্ত না হলে উচ্চারিত ব্যঞ্জনের নিচে হস বা হল চিহ্ন থাকে। ঠিক আছে, আর যদি যুক্ত হয় তাহলে কিন্তু সেটা থাকে না, এই হ বা হস চিহ্ন থাকে না। বোঝা গেল, এটা আমি আগেই বলে দিয়েছি। এবার দেখো বাংলা বর্ণমালায় কতগুলো বর্ণ টোটাল আছে। আমরা জানি বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা রয়েছে 50টি। 11টি হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ঠিক আছে, মোট কথা বলা হচ্ছে, মান্য নয়। মান্য বললে কিন্তু বাংলা স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে কোনো বই 28 আছে, কোনো বই 30 আছে। ঠিক আছে, 28 আছে কোনো বই 30 আছে। এবারে দেখো তাহলে বাংলা বর্ণমালায় মোট কতগুলো বর্ণ আছে তাহলে? 50টি। মোট বর্ণমালার সংখ্যা হচ্ছে 50। এর মধ্যে স্বরবর্ণ 11টা আর ব্যঞ্জনবর্ণ 39টি। ঠিক আছে, বোঝা গেল মোট 50টি। এবার কী কী সেটা আমাদের জানার দরকার আছে। দেখো এখানে দেখো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বাদ দিলে স্বরবর্ণ আছে কত? এই 11টি স্বরবর্ণ। এর মধ্যে দেখো একটা বর্ণ নেই। আমরা ছোটোবেলায় 12টা পড়েছি, একটা নেই, কারণ তার ব্যবহার বাংলায় নেই, সেই কারণে আমাদের 11টাই পাঠ করা হয়। অ, আ, হসি দীর্ঘি, হসু দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। লিটা নেই। ঠিক আছে,
লিটা এখানে নেই, লি এর ব্যবহার হয় না, সেই কারণে লিটা বর্তমানে বাদ দেওয়া হয়েছে। মোট 11টি রয়েছে। এবারে ব্যঞ্জন বর্ণ দেখো। এবার এখানে একটা জিনিস ভালো করে দেখো। প্রথমে দেখো এই 5টা, তারপরে এই 5টা, তারপরে এই 5টা, তারপরে এই 5টা, তারপরে আছে এই 5টা, মোট 25টা বর্ণ দেখো। প্রথমে দেখো ক খ গ ঘ ঙ, তারপরে চ ছ বর্গে জ ঝ ইঙ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তের ন, প ফ ব ভ ম। এই 25টা বর্ণ ব্যঞ্জন বর্ণ। এই 25টা বর্ণ কি একত্রে বলা হয় স্পর্শ বর্ণ। তাহলে কি বলা হবে? এই 25টা বর্ণকে একত্রে স্পর্শ বর্ণ বলা হয়। এই 25টা বর্ণকে একত্রে বলবো স্পর্শ বর্ণ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। কেন? কারণ এই বর্ণগুলি উচ্চারণের সময় এই মুখবিভাগের কোনো না কোনো অঙ্গে বা স্থানে স্পর্শ হয়ে উচ্চারিত হয় বলে একে বলা হয় স্পর্শ বর্ণ। আবার এটাকে বলা হচ্ছে ক বর্গ। এটা হচ্ছে ক বর্গ, এটা চ, এটা ট বর্গ, ত বর্গ, প বর্গ। ঠিক আছে, প্রত্যেকটার হচ্ছে প্রথম যেটা রয়েছে, প্রথম বর্ণের প্রথম এটা ক চ ট ত প, ঠিক আছে, ক চ ট ত প, এইগুলো অনুযায়ী বর্গ নির্ণয় করা হয়ে থাকে। ঠিক আছে, প্রথম বর্গ, প্রত্যেকটা বর্গে 5টা করে বর্ণ রয়েছে। প্রথম বর্ণকে নিয়ে তার বর্গ হয় ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ঠিক আছে, মোট 25টি বর্ণ হচ্ছে স্পর্শ বর্ণ। এরপরে কারণটা বুঝলে তোমরা। এরপরে আছে দেখো, এই যে 3টে আছে এর মধ্যে এটা অনুস্বার আর বিসর্গর। ঠিক আছে, অনুস্বার আর বিসর্গ এটা হচ্ছে অযোগবাহ বর্ণ। কারণ এরা হচ্ছে অযোগবাহ বর্ণ বলা হয় বা আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়। কেন? এগুলো উচ্চারণের মানে এগুলো একে একা উচ্চারিত হতে পারে না। এটা হচ্ছে কোনো না কোনো বর্ণের সাহায্যে এরা উচ্চারিত হয় বা সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়। ঠিক আছে, এরা একা একা উচ্চারিত হতে পারে না, ওই জন্য বলা হয় কি আশ্রয় স্থানভাগী বর্ণ। তোমরা লিখে নাও এগুলো কিন্তু, আশ্রয় স্থানভাগী বর্ণ। দেখো এবারে দেখো এইগুলো দেখো, এটা দেখো, ডয়শূন্যটা, সরি ওটা নয়, ডয়শূন্যটা পরে বলবো। তালব্যস্য, দন্তস্ব আর মূর্ধন্যস্ব। দেখো এখানে এই স হচ্ছে 3টে। স কটা? স 3টে। ভালো করে বোঝো, স হচ্ছে 3টে। কি কি? আমরা অনেকে বলি তালবেশ স, অনেকে বলি পেটকাটা মূর্ধন্যস্ব, অনেকে বলি দন্তের স। এর উচ্চারণ করে এটা সঠিক হলো না। তালবেশ স নয়, তালব্য স। তালব্য, কারণ হচ্ছে এই তালব্য স উচ্চারণের সময় তালুতে স্পর্শ হয়ে উচ্চারিত হয়, ওই জন্য বলা হয় কি তালব্যস্ব। মূর্ধান্যস্ব, এই মূর্ধান্যস্ব উচ্চারণ করে এই স্বটা হচ্ছে মূর্ধাতে স্পর্শ হয়ে উচ্চারিত হয় বলে একে বলা হয় মূর্ধান্য স। আর দন্ত স উচ্চারণের সময় জিহ্বাটা দাঁতে স্পর্শ হয়, তাই একে বলা হয় দন্তস্ব। ঠিক আছে, বোঝা গেল? এবারে দেখো এই তালব্যস্ব, মূর্ধান্যস্ব, দন্তেস্ব, ঠিক আছে, দন্তস্ব, এই আর হ, এই 4টেকে বলা হয় কি ঊষ্মবর্ণ, বলা হয় ঊষ্মবর্ণ। ঠিক আছে, চলো মনে থাকবে। এবার অন্ত্যেজ্য র ল, এই ঊষ্মবর্ণ আর এই যে এটা উপরে যেটা আছে স্পর্শবর্ণ 25টা, ঠিক আছে, এই দুটোর মাঝখানে অবস্থান করছে কোনটা? এই দুটোর মাঝখানে এইটা অবস্থান করছে, এইটা। ঠিক আছে, অন্ত্যেজ্য র ল, তাই এদেরকে বলা হয় কি অন্ত্যেজ্য র ল। আর একটা আছে এখানে দেওয়া নেই ব, এই 4টেকে বলা হচ্ছে কি অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ, এই দুটোর মাঝে অবস্থান করেছে, বলা হয় অন্তঃস্থ বর্ণ। এটুকু বোঝা গেল। এর ডিটেলস এর সবে আমি এর স্থান থেকে বললাম, এর হচ্ছে অনেকটাই রয়েছে, সেটা এর ভাগ রয়েছে। তরল স্বর থেকে শুরু করে সমস্ত রকমের স্বর রয়েছে, বিভিন্ন ধ্বনি আছে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের ব্যাখ্যা দেবো। আর তবে
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ছোটো ছোটো করে চেষ্টা করছি। এখানে আমি শুধু যেটুকু আছে সেটুকুই আমি বলি, পরে ওই ব্যঞ্জন ধ্বনি ভাগগুলো সম্পর্কে আমি জানাবো, বা স্বরধ্বনি ভাগ সম্পর্কে জানাবো নেক্সট ভিডিওয়। তবে এখানে দেখুন জেনে নিই, এবারে আমরা যে স্বরধ্বনি পড়লাম, মোট কতগুলি স্বরধ্বনি পড়লাম? মোট 11টি স্বরধ্বনি পড়েছি। এই যে মোট 11টি স্বরধ্বনি, এই 11টি স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টা। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টা। যুগ্ম স্বরধ্বনি রয়েছে। মৌলিক স্বরধ্বনি 7টা কী কী? মৌলিক স্বরধ্বনি 7টা হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে কি দেখি, চলো দেওয়া আছে। তারপরে বলছি, দেখো এখানে তাহলে যুগ্ম স্বর কোনটা কোনটা? এটা হচ্ছে ঐকার আর ঔকার, এগুলোকে বলা হয় যুগ্ম স্বর। এই দুটোকে বলছে কেন? এগুলো হচ্ছে দুটো স্বর মিলিত হয়ে এই স্বর তৈরি হয়েছে। দ্বিস্বর বলা হয় বা যৌগিক স্বরধ্বনি বলা হয়। দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনিও বলা হয়। দুটো স্বর কি কি? অকার, ওই অ আর হস্যই যুক্ত হয়ে ঐকার হয়েছে, অ আর হস্যও যুক্ত হয়ে ঔকার হয়েছে। এখানে একটু মিসিং আছে, এটা একটু ভুল আছে, এটা ও আর হস্যই হবে, ঠিক আছে? এখানে একটা ভুল আছে, এটা হবে ও, ও যোগ হস্যই হবে ওই, ঠিক আছে? আরেকটা হবে ও যোগ হস্য সমান সমান ও। বোঝা গেল? তাহলে এই দুটো হচ্ছে ভুল আছে, একটু এই দুটো ভুল আছে, ঠিক আছে? অ হবে না, ও হবে। ওরা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। ও যোগ হস্যই ওই, ও যোগ হস্য ও। আচ্ছা আচ্ছা, এটা অ দিলে ভুল হবে না, অ দিলেও ভুল হবে না। কারণ অনেক ক্ষেত্রে অকারও রয়েছে, অও রয়েছে। চলো এবারে একে এই ধরনের ধ্বনি বর্ণসমূহকে উপরোক্ত যে আলোচনা হলো তার বর্ণসমূহকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মাত্রাহীন বর্ণ, একটা অর্ধমাত্রা বর্ণ, একটা পূর্ণমাত্রা বর্ণ। তাহলে এটা মনে রাখবে, এটা কিন্তু ভুল হবে না, এটাও হয়। আচ্ছা চলো এবার হচ্ছে বাংলা মাত্রা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টা আছে, ঠিক আছে? কী কী সেটা দেখাচ্ছি পরে। স্বর এবার হচ্ছে স্বরবর্ণ 4টি আছে, কী কী? এই 4টা হচ্ছে স্বরবর্ণ, এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ, ওই, এ, ওই, ও, ঠিক আছে? আর ব্যঞ্জন বর্ণে এই 6টা রয়েছে, উঁ, ইঁ, খণ্ডিত, অনুস্বার, বিসর্গ, ঠিক আছে? আর হচ্ছে চাঁদ। আচ্ছা, অর্ধমাত্রা মোট 8টা আছে, ঠিক আছে? স্বরবর্ণ একটি অর্ধমাত্রা রয়েছে, রিকার, মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ। স্বরবর্ণে একটি আছে অর্ধমাত্রা। ব্যঞ্জনবর্ণ 7টা আছে, খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, স। বোঝা গেল? আচ্ছা এবার পূর্ণমাত্রার বর্ণ। পূর্ণমাত্রার বর্ণ আছে 32টি। স্বরবর্ণ 6টা, ব্যঞ্জনবর্ণ 26টি, মোট 32টি আছে। খুব ভালো করে কিন্তু পড়বে, এগুলো আসছে পরীক্ষার সময়, কিন্তু এইগুলি দিয়ে দিলে কিন্তু তখন অনেক ছেলেই কিন্তু পারবে না। যদি বলে দেয় বাংলা স্বরধ্বনি অর্ধস্বর কতগুলো রয়েছে, মাত্রাহীন স্বর কতগুলো আছে, ঠিক আছে? অর্ধস্বর কটা আছে, ঠিক আছে? অর্ধস্বর মাত্রাহীন স্বরধ্বনি কটা আছে, তখন বলতে হবে 4টি, ঠিক আছে? তারপরে দিয়ে দেবে একার, এ দিয়ে বললো এটা কী ধরনের বর্ণ, মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রা বর্ণ বা পূর্ণমাত্রা বর্ণ, না এর মধ্যে কোনোটি নয়, এমন দিয়ে দেবে। সেই জন্য এগুলো কিন্তু ভালো করে জানার দরকার আছে, এবং কতগুলো করে আছে সেটাও আমাদের জানার প্রয়োজন আছে। এবার যেটা করছিলাম একটু আগে, যে মৌলিক স্বরধ্বনি আর
দ্বিস্বরধ্বনি। এই মৌলিক স্বর কাকে বলে আগে বলে দিই। দেখো, যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে, স্বর বলে। তা আমরা জানি মৌলিক মানে হচ্ছে যাকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না। যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না সেগুলিকে বলা হয় মৌলিক স্বর। বাংলা ভাষায় মৌলিক স্বর আছে কতগুলো? 7টি। ঠিক আছে, 7টা মৌলিক স্বর আছে। কি কি? এ, এটা কেমন দেওয়া আছে, আমি একটু সাজিয়ে লিখি। হ্যাঁ, দেখো এটা ঘুরিয়ে ঘিরে দেওয়া আছে। অ, আ, ঠিক আছে, অ, আ, হর্ষই, দীর্ঘই, আচ্ছা বোঝা গেল। অ, আ, হর্ষি, আমার একটু মিস্টেক হয়েছে। হর্ষি পরে হর্ষ, তারপর এ, ও, আর হচ্ছে এ। প্রত্যেকের ব্যবহার আছে। ঠিক আছে, আমরা হয়তো অনেকে ভাবতে পারি এর আবার কী ব্যবহার আছে। ঠিক আছে, এর ব্যবহারটা আমি একটু দেখিয়ে দেবো। অ, আ, হর্ষি, হর্ষু, এ, ও, এ, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এদেরকে ভাঙা যায় না। এ উচ্চারণটা আমি দেখিয়ে দিই। দেখো দেখো আমরা বলি এটা কি? দয়কার খ, আঁকা দিলাম, দেখা, দেখা, কিন্তু আমরা উচ্চারণ করি দেখা। দয় জফলা আকার, ক্ষয় আকার, দেখা। ঠিক আছে, দয় জফলা আকার, ক্ষয় আকার, এই জফলা, অয় জফলা, দে। বোঝা গেল? আর ভালো করে লিখবো। আচ্ছা চলো একটু ভালো করে দেখিয়ে দিই। দয় একার খ, দেখ, দেখ। ঠিক আছে, দয় একার খ দেখ। আমরা মুখে বললাম দেখ, আর লিখি হচ্ছে দয় একার খ দেখ। আর এটা হচ্ছে দয় আকার খ, দেখ। এইটাকে হচ্ছে অয় জফলা আকার, এ। ঠিক আছে, তাহলে এর ব্যবহার নিশ্চয়ই রয়েছে। চলো এবারে বাংলা বর্ণমালায় এ কিন্তু ধ্বনিব্যঞ্জক কোনো বর্ণ নয়, এটা কিন্তু মনে রাখবে। এটা কিন্তু এটা হচ্ছে ধ্বনিব্যঞ্জক কোনো বর্ণ নয় কিন্তু। ঠিক আছে, এবারে দেখো দ্বিস্বরধ্বনি। দ্বিস্বরধ্বনি মানে দুটো স্বর যুক্ত হয়ে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, হ্যাঁ, তাকে বলা হয় দ্বিস্বরধ্বনি। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দুটো উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, একে বলা হয় দ্বিস্বর। ঠিক আছে, তাহলে দুটি স্বরধ্বনি পাশাপাশি বসে, হ্যাঁ, উচ্চারণের সুবিধার জন্য যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে দ্বিস্বর বলা হয়। একসঙ্গে উচ্চারিত দুটি স্বরধ্বনিকে বলা হয় দ্বিস্বর বা যৌগিক স্বর। ঠিক আছে, একই সঙ্গে উচ্চারিত দুটি স্বরধ্বনিকে একত্রে বলা হয় যৌগিক স্বর বা দ্বিস্বর। তবে এই দ্বিস্বরে দুটি স্বর থাকে, একটি পূর্ণ স্বর, একটি অপূর্ণ স্বর। দ্বিস্বরে একটি পূর্ণ স্বর থাকে, একটি অপূর্ণ স্বর থাকে। বাংলার পরের স্বরটি সাধারণত অর্ধ হয়। প্রথম যেটা স্বরটা উচ্চারিত হয় বসে, পরপর যে দুটো স্বর থাকে, প্রথম স্বরটা কিন্তু পূর্ণ স্বর, দ্বিতীয় যে স্বরটা কিন্তু বসে সেটা কিন্তু অপূর্ণ স্বর বা অর্ধস্বর। বাংলায় 25টি যৌগিক স্বরধ্বনি রয়েছে, 25টি যৌগিক স্বরধ্বনি রয়েছে, এটা কিন্তু মনে রাখবে। 25টি যৌগিক স্বরধ্বনি রয়েছে। এবং বাংলায় বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ রয়েছে, ওই আর ও, ওই আর ও। ঠিক আছে, যেমন কই, ক ঐকার কই, বউ, ব ঔকার বউ। ঠিক আছে, এগুলোই উদাহরণ। ঠিক আছে, ওয়ের ব্যবহার যেমন ক ঐকার, এখানে দেওয়া আছে দেখো, ক ঐকার আর ব ঔকার বউ। তাহলে যৌগিক স্বরের চিহ্ন স্বরূপ কী হলো? দেখো এখানে দেওয়া আছে, দ্বিস্বরগুলো দেওয়া আছে আ যোগ হর্ষই আই, আ যোগ হর্ষই আই, আ যোগ হর্ষ আও, আ যোগ ই আয়, আ যোগ ও আও, ই যোগ ই ই। যেমন দেখো এর থেকে কতগুলো, এই দ্বিস্বর থেকে কতগুলো উচ্চারণ হচ্ছে দেখো, তৈরি হয়ে গেছে। দেখো আমরা এটা দেখো যাই, তা যাই কি জয় আকার হর্ষই আই। ঠিক আছে, আকার আর হর্ষই আই, দুটো স্বর একসঙ্গে বসেছে,
বুঝতে পারছো তোমরা তো? আমি এটা লিখে দিই একটু। আচ্ছা, আমি লিখে দেখাই একটু। দেখো, যাই। তা এটা তো আমরা জানি, তা আকার, আর এটা হস্যই, তাহলে এখানে কী হয়? আকার যোগ হস্যই। আকারটা স্বরধ্বনি, হস্যইটাও স্বরধ্বনি, পাশাপাশি বসেছে বলেই একে বলা হয় কি? দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। বুঝতে গেলো? পরীক্ষার সময় আসে। চলো এবার হচ্ছে আচ্ছা, এই যে একটু আগে আমি বলে দিয়েছিলাম কার সম্পর্কিত তথ্যগুলো আমি জানিয়ে দিয়েছিলাম, কারটা আর বলছি না, কারের চিহ্নগুলো তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় স্বর বা কার। স্বরবর্ণে যে সংক্ষিপ্ত রূপকে, হ্যাঁ, সংক্ষিপ্ত রূপকে বলা হয় স্বর বা কার। কার মানে চিহ্ন, যেমন আ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, আ এর সংক্ষিপ্ত রূপ এই চিহ্নটা, ঠিক আছে, এটা চিহ্ন, ঠিক আছে। যেমন দেখো এখানে সম্পূর্ণ আ হাসি সব প্রত্যেকের চিহ্ন দেওয়া রয়েছে বা কারগুলো দেওয়া রয়েছে। ওর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, মনে থাকে যেন প্রত্যেকের সংক্ষিপ্ত রূপ আছে, কিন্তু এইটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন আসবে। বাংলা বর্ণমালায় কার সংক্ষিপ্ত রূপ নেই, কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, তখন বলতে হবে কিন্তু অ। হ্যাঁ, অ এর সংক্ষিপ্ত রূপ নেই, অর এর সংক্ষিপ্ত রূপ নেই। বোঝা গেল? আশা করি তোমরা সব আমার তথ্যগুলো বুঝতে পেরেছো, আমি যেটা বোঝালাম সেটা তোমরা বুঝতে পেরেছো এবং লিখে রেখেছো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আমি এমন ধরনের একটা তথ্য সমৃদ্ধ একটা ভিডিও বানাবো, যেখানে আমি স্বরধ্বনি যেমন ভাগগুলো বললাম, ধ্বনি যে অ আ হ্রস্ব দীর্ঘ এগুলো আছে, যে মৌলিক স্বরধ্বনিগুলো আছে, এগুলোর আবার ভাগ আছে, কোথা থেকে উচ্চারিত হচ্ছে, কীভাবে উচ্চারিত হচ্ছে, সেই ভাগগুলো আমি সম্পর্কে বলবো। আর ব্যঞ্জন ধ্বনি সম্পর্কেও আমি আলোচনা করব। বন্ধুরা, যদি আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকে, আমার ব্যাকরণ পড়ানোটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের প্রাইমারি টেট, এবং ক্লাস 9 ক্লাস 10 এদের খুবই উপকারী লাগবে এই বিষয়গুলো, এবং সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে এবং অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে তোমরা কিন্তু টেক্কা দিতে পারবে বা অনেকটাখানি এগিয়ে থাকবে যদি এগুলো যদি তোমরা ভালো করে রাখো, তাহলে টেট পরীক্ষা আশা করি তোমাদের কখনো বাধার সম্মুখীন হতে হবে না। সবাই ভালো থেকো, আর পারলে আমার অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো এবং শেয়ার করো। সব থেকে আগে সাবস্ক্রাইব করে নিয়ে যদি কেউ নতুন থেকে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আরও ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওকে, বাই।